আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের গতদিন আমরা পেজিং নিয়ে কথা বলছিলাম, তাই না? একটু মনে আছে তো সবার নাকি পেজিং নিয়ে আমরা যে কথা বলেছিলাম? কারা কারা ছিল গত ক্লাসে? গত ক্লাসে আমরা যে পেজিং কিভাবে করতে হয় সেগুলো এক্সাম্পল সহ আমরা দেখেছিলাম। তোমাদের একটা টাস্ক ছিল, ওটা কি তোমরা নিজেরা করে দেখছো? কেউ করছো? না করলে যদি বলতে পারো যে ট্রাই করিনি বা কিছু একটা, মানে অ্যাটলিস্ট ফিডব্যাকটা পাই। নিজেরা ট্রাই করছো নাকি? শুনতে পাইনি। 41 কিছু একটা বলছো। আচ্ছা, অন্য দুই একজন বলো, কেউ কি অ্যাসাইনমেন্টটা ট্রাই করছো? আচ্ছা, কেউ ট্রাই করেনি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে নতুন একটা স্লাইড শুরু করছি। ওই স্লাইডে আমাদের একটা লেকচার বাকি আছে, সেই লেকচারটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ওটা তোমরা পরে দেখে নিও। আপাতত আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, ভার্চুয়াল মেমোরি। আচ্ছা, একটু তোমাদের মধ্যে দু একজন বলো তো যে ভার্চুয়াল মেমোরি কি জিনিস, কেউ জানো ভার্চুয়াল মেমোরি কি জিনিস? নাম শুনছো নাকি? ভার্চুয়াল মেমোরি কি জিনিস একজন বলো তো দেখি, মানে অ্যাটলিস্ট নাম শুনেছো কিনা দেখি। জি স্যার। মানে কি কি জিনিস বলতে পারবা? স্যার ফিজিক্যাল মেমোরি যখন এই পুরাপুরি অ্যালোকেট করতে পারে না, তখন মানে আরেকটা লোকেশনে গিয়ে সেভ করা হয় এরকম কিছু। আচ্ছা, এটা যদি আমাদের র্যাম হয়, হ্যাঁ র্যাম ধরো 4 GB, ঠিক আছে, আর এই ধরো হচ্ছে আমাদের প্রসেস, ঠিক আছে, প্রসেস লিস্ট, প্রসেস কিউ। আচ্ছা, এখানে ধরো যে P1 P2 P3 তিনটা প্রসেস আছে। আচ্ছা, এখন র্যাম হচ্ছে 4 GB, তোমার 1 GB ধরো হচ্ছে ওএস এর জন্য রিজার্ভ, ঠিক আছে, তাহলে খালি আছে কত? 3 GB। তাহলে এখন এই প্রসেসটা যদি সাইজ হয় 3 GB, এটা যদি হয় 2 GB, এটা যদি হয় 1 GB, বলো তো এই তিনটা প্রসেসকে কি র্যামে লোড করা সম্ভব কিনা? না স্যার। আচ্ছা, কিন্তু তুমি যদি এই তিনটা প্রসেসকে র্যামে লোড না করো, তাহলে কিন্তু তোমার এই তিনটা প্রসেস কিন্তু কাজ করবে না, ঠিক আছে। র্যামে লোড না করলে কিন্তু কোনো প্রসেস কাজ করবে না। আমরা কিন্তু ডাইনামিক লোডিং দেখেছিলাম যে একটা প্রসেসকে সাধারণত কি হয়, যখন যতটুকু দরকার হয় ততটুকু লোড করা হয়। তো এখন আমরা যেটা বলছি যে একটা প্রসেসকে তুমি যখন রান করবা, ওই প্রসেসের যে তোমার টোটাল সাইজ বা টোটাল যে মেমোরি স্পেস দরকার, ঠিক আছে, সেটা কিন্তু তোমার কি করতে হবে, র্যামে আনতেই হবে। তো নরমালি যেটা হয় যে আমাদের র্যাম থাকে লিমিটেড, আর আমরা কি করি, একের পর এক অ্যাপ্লিকেশন রান করতে থাকি, তাই না? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গুগল ক্রোমের একাধিক উইন্ডো, ইচ্ছা মতো আমরা কি করি, অ্যাপ্লিকেশন রান করতে থাকি। তো আমাদের র্যাম তো লিমিটেড, কিন্তু দেখা যাচ্ছে যে সব প্রোগ্রামই চলতেছে কোনো না কোনো ভাবে। তো তখন কি করে আসলে ওএস দেখে যে যখন তোমার ফিজিক্যাল মেমোরি শর্ট পড়ে যায়, অপারেটিং সিস্টেম কি করে, তোমার ডিস্কের, হার্ড ডিস্ক যেটা আছে, ডিস্কের একটা পার্টিকুলার পোর্শনকে সে কি করে, ভার্চুয়াল র্যাম হিসেবে ইউজ করে। এই যে এই পোর্শনটা ধরে সে ভার্চুয়াল মেমোরি নিয়ে নিল, সে তোমার 4 GB হচ্ছে র্যাম, আর সে 8 GB নিয়ে নিল ভার্চুয়াল মেমোরি। তাহলে কি হবে, এখন যেহেতু এইটাকে সে র্যাম হিসেবে ট্রিট করছে, এখন তুমি চাইলে অ্যাপ্লিকেশন আরো বেশি রান করতে পারবা, তোমার টোটাল মেমোরি 12 GB হয়ে গেল, ঠিক আছে। তোমার যদি আরো বেশি অ্যাপ্লিকেশন রান করতে শুরু করো, তাহলে এই ভার্চুয়াল মেমোরি যেটা, এটা কি হতে পারবে, এটা সাইজ চেঞ্জ হতে থাকবে, মানে 8 GB জায়গায় এটা 16 GB হতে পারে, অথবা কমেও যেতে পারে। সো এই ভার্চুয়াল মেমোরিটা ডাইনামিক্যালি সে কি করবে, তোমার অ্যালোকেট করবে, এবং ডিপেন্ডিং অন সিচুয়েশন সে কি করবে, কম বেশি করবে। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি ইউজ করলে আমাদের সফটওয়্যার আমরা বেশি বেশি রান করতে পারবো, এটা তো বোঝা যাচ্ছে নাকি? বেশি বেশি সফটওয়্যার রান করা যাবে, জি স্যার। কিন্তু পারফরমেন্স কি ভালো হবে? না স্যার। আচ্ছা, পারফরমেন্স ভালো না হওয়ার কারণ হচ্ছে তোমার র্যামের ব্যান্ডউইথ কিন্তু খুব হাই, তাই না? গিগাবাইটস পার সেকেন্ড ডাটা ট্রান্সফার হয়, মানে গিগাবিটস পার সেকেন্ড ডাটা ট্রান্সফার হয় র্যামের ক্ষেত্রে। আর তুমি যদি
হার্ড ডিস্কের ক্ষেত্রে দেখো হার্ড ডিস্ক কিন্তু কম্প্যারেটিভলি অনেক স্লো র্যামের তুলনায়। সো তুমি যদি ভার্চুয়াল মেমোরি ইউজও করো, তোমার যেটা হবে যে অ্যাপ্লিকেশন রান হবে ঠিকই, কিন্তু তোমার প্র্যাকটিক্যালি তুমি কিন্তু সেই পারফরমেন্স গেইনটা পাবা না। বাট অ্যাটলিস্ট তোমার কি হবে, অ্যাপ্লিকেশন গুলো রান করবে। তো যখন তুমি কোনো একটা অ্যাপ্লিকেশনকে মেমোরিতে জায়গা দিতে পারছো না, ওএস তখন কি করবে, অ্যাপ্লিকেশনটাকে এই ভার্চুয়াল মেমোরিতে লোড করবে। তো অ্যাকচুয়ালি বলো তো যে ভার্চুয়াল মেমোরিতে ধরো লোড আমি করলাম, কিন্তু একটা প্রসেসকে কি ভার্চুয়াল মেমোরি থেকেই রান করা যাবে কিনা, কি মনে হয় বলো তো, ভার্চুয়াল মেমোরি থেকেই কি রান করা যাবে কিনা? ওইটাকে তো র্যাম হিসেবে ট্রিট করছি। স্যার আচ্ছা, খেয়াল রাখবা যে যদিও তুমি ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করছো ডিস্কের একটা পোর্শনকে, কিন্তু আমরা কিন্তু জানি যে ডিস্কের সাথে কিন্তু সিপিইউর কোনো সরাসরি কানেকশন নেই। আমরা জানি যে ডাটা অবশ্যই কিভাবে হইতে হবে, র্যাম থেকে যেতে হবে। সো তুমি ভার্চুয়াল মেমোরি ইউজ করো বা না করো ডাজন্ট ম্যাটার, কিন্তু যখন তুমি ওই প্রোগ্রামটা নিয়ে কাজ করবা, অপারেটিং সিস্টেমকে অবশ্যই কি করতে হবে, ওই প্রসেসটা যেটা রান হবে তার ডাটাকে অবশ্যই তাকে কোনো না কোনো ভাবে র্যামে আনতেই হবে। হ্যাঁ, সবটা ডাটা তো আনার দরকার নেই, আমরা তো জানি ডাইনামিক্যালি লোড করব। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে র্যাম যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা পেজিং যখন পড়েছি আমরা দেখেছিলাম যে র্যামকে আমরা কি করি বলতো, কিছু ফিক্সড ফ্রেমে ভাগ করে ফেলি না? জি স্যার। আচ্ছা, ধরো এখানে আমি চিন্তা করি যে ছবিটাতে আমরা লিখি 1 2 3 4, এই ধরো এই র্যামের মধ্যে 4টা ফ্রেম আছে, ঠিক আছে? 4টা ফ্রেমে ডাটা আনা যায়। আর ওই যে উপরে ডিস্কের মধ্যে আমাদের ভার্চুয়াল মেমোরি আছে। তো ধরো এই মুহূর্তে এই 4টা ফ্রেমের মধ্যে এখানে প্রসেস P1 এর একটা পেজ আছে, এখানে প্রসেস P2 এর একটা পেজ আছে, এখানে P1 এর আরেকটা পেজ, এখানে P3 এর একটা পেজ। তাহলে আমাদের র্যামের ভিতরে 4টা পেজ আছে। 4টা পেজের মধ্যে 3টা ডিফারেন্ট প্রসেস, P1 P2 P3 এইরকম। P1 এর 2টা ফ্রেম আছে, 2টা ফ্রেমে P1 এর পেজ আছে, একটায় P2 একটায় P3। আচ্ছা, এখন দেখো তো এই যে P1 P2 P3 আমরা লিখেছি, এদের তো এই কয়টা পেজই না, তাই না? আরো বেশি পেজ আছে না ওদের, এই সফটওয়্যার গুলোর? ওই পেজগুলো কোথায় আছে, বাকি পেজগুলো কই আছে বলো তো? স্যার ডিস্কে। ডিস্কে আছে, ফাইন। এখন দেখো প্রসেস P2 যদি বলে তার আরেকটা পেজ এখন র্যামে আনতে হবে, তার মানে সে কাজ করবে এই পেজটা নিয়ে। তো ডিস্কে কিন্তু আছে পেজটা, ভার্চুয়াল মেমোরিতে কিন্তু পেজটা লোডেড আছে, কিন্তু ফিজিক্যাল মেমোরিতে নাই। তাহলে দেখো তো মেমোরি থেকে জায়গা আছে কিনা, কোনো খালি জায়গা আছে কিনা, কোনো খালি ফ্রেম আছে কিনা যেখানে P2 এর এই পেজটা আনা যায়? এই 4টার মধ্যে 4টাই অকুপাইড না? কোনো ফ্রি আছে কিছু? না স্যার। আচ্ছা, তাহলে যদি কোনো ফ্রি স্পেস না থাকে তাহলে আমি P2 কে আনবো কিভাবে? P2 কে তো আমি P2 এর পেজটা আনতে পারছি না, কিন্তু P2 এর পেজটা না আনলে কিন্তু P2 রানও করতে পারবে না। তো তখন আমার কি করতে হবে বলতো, ওর্স্ট কেস সিনারিওতে কি করতে হবে, এই যে 4টা পেজ আছে এই 4টার মধ্যে যে কোনো একটা পেজকে র্যাম থেকে ফেরত পাঠিয়ে দিতে হবে না ডিস্কে, জায়গা খালি করার জন্য? জি স্যার। তাহলে আমরা কি করতে পারি, যেমন ধরো এইটার এই পেজটা, এই যে এই P3 যে পেজটা, এটাকে আমি কি করতে পারি বলতো, এখান থেকে ডিস্কে পাঠিয়ে দিতে পারি না? জি স্যার। পাঠিয়ে দিয়ে এই জায়গাটা খালি হলে এখানে আমি P2 ফ্রেমটা আনতে পারি, পেজটা আনতে পারি। তাহলে এই যে আমি একটা প্রসেসের একটা পেজকে আমি র্যাম থেকে রিমুভ করে দিলাম, এখন আমার তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে না যে কোন পেজটা রিমুভ হবে, উইচ পেজ, মানে কোনটাকে রিমুভ করবো? আমরা তো এখানে P3 রিমুভ করলাম, কিন্তু আসলে কিসের বেসিসে আমি পেজ রিপ্লেস করব? র্যামে যদি জায়গা না থাকে, আমরা ভার্চুয়াল মেমোরি থেকে একটা পেজ যদি র্যামে আনতে যাই, র্যামের কোনো একটা পেজকে কি করতে হবে, আমার ভার্চুয়াল মেমোরিতে আবার ফেরত পাঠাইতে হবে। তাহলে কোন পেজটাকে ফেরত পাঠাবো, এটা একটা ডিসিশন মেক দরকার আছে না? জি স্যার। তাহলে এইখানে এই যে কোন পদ্ধতিতে আমরা ডিসাইড করব যে কোন পেজটাকে আমি ভিকটিম হিসেবে সিলেক্ট করে ডিস্কে ফেরত পাঠাবো, এইটার জন্য আমরা আজকে এখন কয়েকটা অ্যালগরিদম দেখব। ঠিক আছে? তার মানে আমাদের এখনকার অবজেক্টিভ হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট। তার মানে যখন মেমোরিতে কোনো জায়গা খালি থাকে না, তখন যদি অন্য একটা পেজকে আনতে হয়, তাহলে র্যাম থেকে কোনো একটা পেজকে আবার জোর করে কি করতে হবে, ভার্চুয়াল মেমোরিতে ফেরত পাঠাইতে হবে। তাহলে কোন পেজটাকে ফেরত পাঠাবো? ঠিক আছে, এইটার জন্য ডিসিশন নেওয়াটার জন্য আমাদের কিছু অ্যালগরিদম আছে এবং এখানে কিছু ম্যাথমেটিক্স আছে। অবজেক্টিভ বোঝা গেছে? কি কি পড়বো ক্লাসে বলো? এখানে যে ভার্চুয়াল মেমোরিটা যে অকুপাই করে ডিস্ক থেকে,
হ্যাঁ এটা কি র্যান্ডম ভাবে করবে নাকি মানে ওএস যে ড্রাইভটা ইনস্টল করা আছে বা যে ডিস্কে এইটা হচ্ছে তোমার, তুমি যখন উইন্ডোজ 10 যদি ইউজ করো বা 8 9 10, এখানে তুমি বলে দিতে পারো যে তোমার ভার্চুয়াল মেমোরিটা সি ড্রাইভে থাকবে নাকি ডি তে বা ই তে, অথবা তুমি চাইলে সবগুলা ড্রাইভ মিলেও ভার্চুয়াল মেমোরি তৈরি করতে পারো। তখন ওএস কি করবে, যে যদি সি তে জায়গা না পায় তাহলে ডি তে করবে, ডি তে না পাইলে ই তে করবে, তার মানে তোমার সব ড্রাইভে। আর তুমি চাইলে ভার্চুয়াল মেমোরি সেটিংসটা ওই কন্ট্রোল প্যানেল থেকে অফ করে দিতে পারো, যে আমি কোনো ভার্চুয়াল মেমোরি চাই না, কারণ ভার্চুয়াল মেমোরিতে তো তোমার আসলে কোনো পারফরমেন্স ইমপ্রুভ হচ্ছে না। কিন্তু প্রবলেম হচ্ছে তুমি যদি ভার্চুয়াল মেমোরিটা বন্ধ করে দাও, তুমি দেখবা যে অ্যাডোব ফটোশপ চালানোর পরে যখন তুমি গুগল ক্রোমের 4টা 5টা উইন্ডো ওপেন করবা, তখনই তোমাকে ওএস বলবে যে সরি আর কোনো মেমোরি নাই, তোমার ফিজিক্যাল মেমোরি শেষ হয়ে গেছে, আনএবল টু রান প্রোগ্রাম। তখন তোমাকে আর প্রোগ্রামই রান করতে দিবে না, কারণ সে তো আর মেমোরিতে লোডই করতে পারতেছে না। বুঝতে পারছো কিনা দেখো যে প্রশ্নটা করলা। জি স্যার। ঠিক আছে, কিন্তু তোমার কোন ড্রাইভে লোড হবে এটা তুমি চাইলে বলে দিতে পারো। এটা তুমি জাস্ট একটা নেটে সার্চ দিলে এখন বের করতে পারো যে ভার্চুয়াল মেমোরির সাইজ এবং ইয়ে চেঞ্জ করতে চাচ্ছি উইন্ডোজ 10 এ। একটা জাস্ট সিম্পল সেটিংস আছে, তুমি চাইলে বলে দিতে পারো যে এই ড্রাইভে ভার্চুয়াল মেমোরি থাকবে, এবং ওইটা কিন্তু ডিলিট করা যায় না। তুমি দেখবা যে হিডেন ফাইলস যদি অন করে দাও, দেখবা যে ওই পার্টিকুলার ফাইলটাকে কিন্তু তুমি যতক্ষণ উইন্ডোজ চলছে, কম্পিউটার চলছে, ততক্ষণ কিন্তু ওইটা ডিলিট করা যাবে না, এবং বেশ বড় সাইজের একটা ফাইলই তৈরি হয়। কারণ ডিপেন্ডস করে, কারণ কি আমাদের র্যাম কম থাকে, আর আমরা চাইলে কি করি, হাজার হাজার মানে অ্যাপ্লিকেশন রান করতে থাকি, তাই না, একটার পর একটা রান করতে থাকি, কোনোটাই ক্লোজ করতে চাই না। সো দ্যাটস ওয়াই এই প্রবলেমটা অ্যারাইজ করে। ভার্চুয়াল মেমোরি না থাকলে কিন্তু তুমি এরকম বেশি বেশি প্রোগ্রাম কিন্তু রান করতে পারবে না, বাট কোনো স্যার এটা পারফরমেন্স কি, কি। হ্যাঁ বলো। সেটা কি স্যার বাই ডিফল্ট অন থাকে? বাই ডিফল্ট অন থাকে, বাই ডিফল্ট অন, বাই ডিফল্ট পারফরমেন্স অন। তার মানে তুমি কম্পিউটারে ইনস্টল করার পরে আজ পর্যন্ত কিন্তু তোমার কোনো মেমোরি শর্টেজ হয়নি, খেয়াল করে দেখছো? একটার পর একটা প্রোগ্রাম রান করে যাচ্ছ, এটার পর মানে শয়ে শয়ে প্রোগ্রাম রান করো, কোনো অসুবিধা নেই, সব রান হচ্ছে। কারণ কি, ফিজিক্যাল মেমোরি তো শেষ হয়ে গেছে তার অনেক আগে, কিন্তু অপারেটিং সিস্টেম ওই যে ডিস্কে লোড করে করে ওগুলোকে চালাচ্ছে। তো যখন তুমি ডিস্কে বেশি জায়গা লোড হয়ে যাবে অ্যাপ্লিকেশন, তখন তোমার যখন কোন একটা প্রসেসকে তুমি কনটেক্সট সুইচ করবা, ধরো গুগল ক্রোমের অন্য একটা উইন্ডোতে গেলা, দেখবা যে প্রচন্ড ল্যাগ ফিল হবে। কারণ কি, ওই পেজটা তো তখন র্যামে নাই, তখন ওএস কে কি করতে হবে, ডিস্ক থেকে র্যাম থেকে একটা পেজকে ডিস্কে ফেরত পাঠাইতে হবে, ডিস্ক থেকে আরেকটা পেজকে র্যামে আনতে হবে, বারবার সোয়াপিং হবে না বলতো? কন্টিনিউয়াস সোয়াপিং করতে, কন্টিনিউয়াস সোয়াপিং করা মানে কি, ডিস্কের পারফরমেন্স যদি র্যামের মতো সমান হতো তাহলে তো কোনো অসুবিধাই ছিল না, সুপার ফাস্ট পারফরমেন্স। কিন্তু ডিস্ক তো সুপার স্লো কম্পেয়ার টু র্যাম, এই কারণে তোমার পারফরমেন্স তুমি মানে ল্যাগটা ফিল হবে অনেক অ্যাপ্লিকেশন যদি একবার রান করে ফেলো। জি স্যার, টাস্ক ম্যানেজারে যে এই ফিজিক্যাল মেমোরিটাকে দেখায়, হ্যাঁ, এটা কি ওখানে দেখবা যে কত টোটালটা? খালি আছে, ওটা হচ্ছে তোমার টোটাল কত খালি আছে, দেখবা যে এত এত অফ এত খালি। তো তুমি যদি দেখো যে তোমার এই দেখবা যে 90% অকুপাইড, তার মানে তোমার র্যামের 90% জায়গা ফিল হয়ে গেছে। তুমি যত বেশি অ্যাপ্লিকেশন রান করবা ততই দেখবা যে তোমার ওই যে মেমোরি কমতে থাকবে, আর দেখবা যে তোমার ডিস্কের যে তোমার অ্যাক্টিভিটি এটা বাড়া শুরু করবে। হ্যাঁ, তুমি যদি হার্ড ডিস্কের জায়গায় এসএসডি ইউজ করো তাহলে তোমার পারফরম্যান্স আরেকটু বেটার হবে, কারণ এসএসডি তোমার ডাটা ট্রান্সমিশন রেট হাই। হ্যাঁ, কিন্তু তোমার এসএসডির আবার প্রবলেম হচ্ছে তোমার ইয়ে হয়, কি বলে, ওই রিড রাইট সাইকেল কম না, রাইট সাইকেল কম। তুমি যদি এসএসডি কে আবার তুমি ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করো তাহলে খুব তাড়াতাড়ি তোমার এসএসডি নষ্ট হয়ে যাবে। নরমাল এইচডিডি চেয়ে কিন্তু এসএসডির আবার রাইট সাইকেল মানে নাম্বার অফ রাইট সাইকেলের ইয়ে সংখ্যা কম, বাট তোমার পারফরমেন্স বেটার পাবা। তো সেজন্য সবচেয়ে ভালো হচ্ছে র্যাম বাড়াইতে পারলে সবচেয়ে ভালো, ভার্চুয়াল মেমোরি ইউজ না করে যদি র্যাম বাড়ানো যায়। বাট আসলে এত কি পসিবল যে আমার কম্পিউটারে ধরো আমি 32 গিগাবাইট ভার্চুয়াল মেমোরি ইউজ করছি, 32 গিগাবাইট র্যাম কোথা পাবো, তাই না? র্যামও তো এক্সপেন্সিভ, ঠিক কি না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসলে এই যে পেজ রিপ্লেসমেন্টের দুই একটা অঙ্ক আমরা একটু দেখি। আচ্ছা, এগুলো আমি স্কিপ করলাম, এগুলা খুব বেশি মানে সিরিয়াস কিছু না, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো, এই যে আমরা এখানে বলেছি যে এই যে র্যামে জায়গা শেষ, তাহলে র্যামে যদি জায়গায় যে ফিজিক্যাল মেমোরিতে যদি জায়গা শেষ হয়ে যায়, তখন কি করা হয়, একটা পেজকে ডিস্কে ফেরত পাঠানো হয়, আবার ভার্চুয়াল মেমোরি থেকে একটা পেজকে র্যামে আনা হয়। তো কন্টিনিউয়াস এই সোয়াপিং গুলা অপারেটিং সিস্টেম করতে থাকবে যদি তোমার কোনো কারণে ওই র্যামে জায়গা না থাকে। যতক্ষণ জায়গা আছে ততক্ষণ তো সমস্যার কিছু নাই। আচ্ছা, এখন দেখো আমরা এখানে চলে যাই, এই পেজটাতে এখানে চলে যাই, পেজ রিপ্লেসমেন্ট। আচ্ছা, পেজ রিপ্লেসমেন্টের জন্য দেখো আমাদের একটা অঙ্ক আমরা দিয়ে দেখি জিনিসটা, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। এখানে আসে দেখো, এখানে আমাদের প্রথম অ্যালগরিদমটা হচ্ছে, এখানে চলে যাই। প্রথম অ্যালগরিদমটা হচ্ছে তোমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে ফার্স্ট কি বলে এটাকে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ না, এটা হচ্ছে তোমার এই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো অ্যালগরিদম। ঠিক আছে, ফিফো অ্যালগরিদমের আইডিয়া খুবই সিম্পল। আইডিয়াটা কি, এই ধরো আমাদের মেমোরি,
ঠিক আছে, আমরা ছোট্ট একটা মেমোরি আঁকি, এই যে মেমোরি, এই হলো 3টা পেজ আছে, ঠিক আছে। ধরো এই হচ্ছে আমাদের একটা প্রসেসের 0 নাম্বার পেজ, একটা 1 নাম্বার পেজ, একটা 3 নাম্বার পেজ আছে। আচ্ছা, ফিফো মানে হচ্ছে কি বলতো, এই পেজটা সবার আগে আসছে, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে কোন পেজটা সবচেয়ে আগে আসছে বলতো এই এই ছবিতে? 0। তোমার র্যামে যে পেজটা সবার আগে এসছে, তোমার যদি কোনো কারণে পেজ রিপ্লেস করতে হয়, তাহলে যেই পেজটা সবচাইতে আগে আসছে বা সবচেয়ে পুরনো পেজ কারেন্ট মোমেন্টে, সেই পেজটাকে সবার আগে কি করব আমরা, রিপ্লেস করব। বুঝা গেছে কিনা? ফিফো হচ্ছে খুবই সিম্পল অ্যালগরিদম। আচ্ছা, একটা আমাদের টার্ম ছিল বলতো, পেজ ফল্ট কি ছিল, মনে আছে কিনা? পেজ ফল্ট আমরা পেজিং পড়ানোর সময় পড়ছিলাম। পেজ ফল্ট কি কেউ একজন বলো তো? স্যার একটা পেজ অ্যালোকেট করার পর কিছু জায়গা থেকে গেলে সেটা পেজ ফল্ট। না না না, এটা তো আমাদের পেজ ফল্ট ছিল না। আমাদের গত ক্লাসে আমরা পেজিং পড়ানোর সময় বলেছিলাম না যে একটা প্রসেসের একটা পেজ র্যামের কোথায় আছে কিভাবে অপারেটিং সিস্টেম ডিসাইড করে? পেজ টেবিল দিয়ে ডিসাইড করে না? জি স্যার। তো তুমি ধরো একটা পেজের জন্য রিকোয়েস্ট করলা, অপারেটিং সিস্টেম কি করবে বলো তো? ওই প্রসেসের পেজ টেবিলটা খুলে দেখবে না যে এই পেজটা র্যামের কোথায় আছে? জি স্যার। তো যদি সে খুলে পেজ টেবিলটা খুলে দেখে যে ওই পেজটা র্যামের কোথাও নাই, তাহলে তার মানে কি, এটাকে র্যামে নাই মানে কি? তখন এই র্যামে না থাকা মানে হচ্ছে পেজ ফল্ট। তাহলে পেজ ফল্ট হলে কি করতে হয় বলতো? আগে পেজটাকে র্যামে আনতে হবে না? ঠিক আছে, তাহলে পেজটাকে র্যামে নিয়ে আসতে হবে। তাহলে যখনই কোনো একটা প্রসেস তার একটা পেজ চাইবে এবং সেই পেজটা বর্তমানে র্যামে নেই, সেই সিচুয়েশনটাকে আমরা বলেছি পেজ ফল্ট। ঠিক আছে, তাহলে এই ছবিটা একটু দেখো তো, এই যে ছবিটা, এটা হচ্ছে আমাদের র্যামে কয়টা ফ্রেম আছে দেখো। র্যামে আমাদের ফ্রেম আছে 3টা। ঠিক আছে, এইটা একটু ক্লিয়ার করে আসি। দেখো এই যে আমাদের বলে দিয়েছে কি, দেখো আমাদের র্যামে টোটাল ফ্রেম আছে 3টা। আমার হাতে যে প্রসেসগুলো আছে বলতো, এই প্রসেসগুলোর অনেক পেজ থাকবে না? 3টা পেজে কি কাজ হবে? 3টা র্যামের 3টা মাত্র পেজ আছে, তাহলে তার মানে কি প্রচুর তোমার কি হবে বলতো, প্রচুর পেজ রিপ্লেসমেন্ট করতে হবে না? র্যামে জায়গা তো খুব কম। ঠিক আছে, তাহলে আমাদের দেখো আমাদের র্যামে জায়গা আছে মাত্র 3টা ফ্রেম আছে। তো এখন বলে দেওয়া আছে যে এগুলো হচ্ছে পেজ রিকোয়েস্ট, মানে বিভিন্ন প্রসেস এই পেজগুলো রিকোয়েস্ট করতেছে, এই যেগুলো হচ্ছে পেজ রিকোয়েস্ট। তাহলে দেখো তো ইনিশিয়ালি র্যাম কি পুরো এমটি না? ঠিক আছে কিনা? দেখো তো ইনিশিয়ালি র্যাম পুরো খালি না? আচ্ছা, এখন ধরো তোমার কাছে প্রথম পেজ রিকোয়েস্ট আসলো, সেই দেখো তো প্রথম পেজ রিকোয়েস্টের নাম্বারটা কত? 7 না? আচ্ছা বলো তো 7 নাম্বার পেজটা কি র্যামে আছে কিনা? ভার্চুয়াল মেমোরিতে কিন্তু আছে, কিন্তু এই মুহূর্তে র্যামে আছে কিনা? এই যে আমরা এখন এই যে এই পয়েন্টটাতে আছি, এখানে আছে, এই যে এমটি এখানে আছে, 7 নাম্বার পেজটা র্যামে আছে কিনা? এই যে 7 নাম্বার। না স্যার। তাহলে 7 নাম্বার পেজটা যদি র্যামে না থাকে তাহলে কি হবে বলতো? পেজ ফল্ট হবে না একটা? জি স্যার। তাহলে আমি একটু লিখে রাখলাম যে এখানে 7 নাম্বার পেজটা যখনই তোমার রিকোয়েস্ট আসলো, তখন দেখো র্যামে যেহেতু 7 নাম্বার পেজটা নাই, তার মানে এখানে একটা পেজ ফল্ট হবে। এই যে আমি এখানে লিখে রাখলাম পি, পেজ ফল্ট। তাহলে ওএস কি করবে বলো তো? এই 7 নাম্বার পেজটাকে ভার্চুয়াল মেমোরি থেকে নিয়ে আসবে না? তাহলে নিয়ে এসে দেখো এই যে এখানে রাখলো, এই যে প্রথম এই যে এই ফ্রেমটাতে রাখলো। তাহলে এরপরে দেখো প্রসেস একটা রিকোয়েস্ট করলো 0 নাম্বার পেজটা চাই। দেখো তো 0 নাম্বার পেজ র্যামে আছে কিনা, নাকি আনতে হবে? আনতে হবে। আচ্ছা, তাহলে এখানেও একটা পেজ ফল্ট হবে না? এই দেখো 0 নাম্বার পেজটা র্যামে চলে আসলো, ঠিক আছে কিনা দেখো তো? জি স্যার। আচ্ছা, এবার দেখো 1 নাম্বার পেজের জন্য রিকোয়েস্ট আসছে। 1 নাম্বার পেজ র্যামে আছে? মানে এই 1 নাম্বার দেখার সময় তার আগের পেজ, আগেরটা দেখবা, এই যে 1 নাম্বার কি র্যামে আছে কিনা দেখো। নাই, তাহলে কি হবে বলতো? এখানে একটা পেজ ফল্ট হবে, র্যামে 1 নাম্বার চলে আসলো। তাহলে দেখো প্রথম 3টা রিকোয়েস্টের পরে আমাদের র্যামের সিচুয়েশন কি? এই যে এইটা না র্যামের সিচুয়েশন? তাহলে এখন র্যামে আমাদের কি কি আছে বলো? 3টা পেজ আছে, 7, 0 আর 1। একটা প্রসেসের 3টা পেজ আছে। তাহলে এই যে 3টা পেজ, এই 3টা পেজ এই মুহূর্তে আমাদের র্যামে আছে। এখন দেখো অপারেটিং সিস্টেমের কাছে প্রসেসটা বললো 2 নাম্বার পেজটা দাও।
2 নাম্বার পেজ র্যামে আছে কিনা দেখো তো। না স্যার। না তাহলে এখন র্যামে জায়গা খালি আছে, দেখো তো র্যামে কি জায়গা খালি আছে 2 নাম্বার টেনে রাখতে পারবো? না স্যার। তাহলে দেখো তো পেজ রিপ্লেসমেন্ট করতে হবে না এখন। জি স্যার। তাহলে কোন পেজটা রিপ্লেস করবো এই তিনটার ভিতরে? 701 এর ভিতরে ফিফো কি বলে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেই পেজ সবার আগে আসছে সেই পেজ সবার আগে রিপ্লেস হবে। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে পুরনো পেজ কোনটা? 7। তাহলে 2 কে যদি তোমার মেমোরিতে আনতে হয় একটা পেজকে সরাতে হবে, এবং সেটা হচ্ছে ভিকটিম পেজটা। তাহলে কোনটা হবে? এই যে 7 উইল বি দ্য ভিকটিম পেজ। দেখো 7 কে বাদ দিয়ে এই যে আমরা 2 কে আনছি, ঠিক আছে কিনা দেখো তো। তাহলে এখন র্যামে আছে কি 201, মানে 201, 7 কিন্তু র্যাম থেকে চলে গেছে ডিস্কে। তাহলে এখানেও কি একটা পেজ ফল্ট হয়েছে না বলো তো, কারণ 2 তো মেমোরিতে ছিল না। জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার দেখো তো অপারেটিং সিস্টেমের কাছে 0 নাম্বার পেজের জন্য রিকোয়েস্ট আসলো। 0 নাম্বার পেজের জন্য কি পেজ ফল্ট হবে কিনা বলো তো কেউ, এই যে এই ছবিটা দেখে বলো তো। না স্যার। নাকি অলরেডি 0 নাম্বার পেজটা র্যামে আছে, তাহলে র্যাম থেকেই দিয়ে দেওয়া যাবে না? জি স্যার। তাহলে সেজন্য এখানে দেখো এখানে কোনো পেজ ফল্ট হয়নি। আচ্ছা এবার দেখো র্যামের সিচুয়েশন কি, র্যামের সিচুয়েশন এইটা না 201। তাহলে দেখো তো 3 নাম্বার পেজটাকে আনতে গেলে কি করতে হবে? 3 নাম্বার পেজটা কি র্যামে আছে কিনা, নাকি আবার পেজ রিপ্লেস করতে হবে? স্যার আবার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে। তাহলে এখন আমাদের র্যামে আছে 201, এই 201 এর মধ্যে সবচেয়ে পুরনো কোনটা? 0। 0, তাই না? কারণ 0 হচ্ছে সবচেয়ে পুরনো, 2 তো মাত্রই আসছে, সো 0 হচ্ছে সবচেয়ে পুরনো। তাহলে কি করবে দেখো, যে 0 এর বদলে, এই যে 0 এর বদলে আমরা এই যে 3 কে লোড করলাম। ঠিক আছে কিনা স্টেপ? দেখো তো এখানেও একটা পেজ ফল্ট হবে না? ঠিক আছে কিনা দেখো তো। জি স্যার। আচ্ছা এবার দেখো অপারেটিং সিস্টেম 0 এর জন্য আবার রিকোয়েস্ট করলো। 0 মাত্রই আমি রিপ্লেস করছি না, দেখো তো 0 মাত্রই রিপ্লেস হয়ে গেছে না 3 দিয়ে। তাহলে এই 0 এর জন্য যখন রিকোয়েস্ট আসবে কে বলতে পারবে কোন পেজটা রিপ্লেস হবে 0 এর জন্য? এই 2 3 1 এর মধ্যে, এই 2 3 1 এর মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে এই 1 নাম্বার পেজটা, তাই না? তাহলে এই 1 এর বদলে দেখো আমি 0 কে লোড করলাম, তাহলে এখানেও আবার পেজ ফল্ট হলো। তাহলে এইভাবে কি বাকিটা করা যাবে? আচ্ছা তাহলে দেখো যেই যেই জায়গাগুলোতে খালি জায়গা আছে এই এই জায়গাগুলোতে কোনো পেজ ফল্ট হয়নি, যেগুলোতে কোনো পেজ ফল্ট হয়নি। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো টোটাল কয়টা পেজ ফল্ট হয়েছে, এই অঙ্কটাতে টোটাল কয়টা পেজ ফল্ট হয়েছে দেখো তো। এই এখানে দেখো তো যে এখানে প্রথম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15টা। তাহলে আমরা এখানে লিখে রাখলাম পেজ ফল্ট হচ্ছে 15টা। তাহলে তুমি যদি ফিফো ইউজ করো এই অঙ্কের জন্য আমাদের পেজ ফল্ট আসছে 15টা। আচ্ছা ফিফোর কি কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে নাকি এটা বেটার বলো তো? ফিফো অ্যাকচুয়ালি তোমার কি হয় বলো তো, যেই পেজটা আগে আসছে সেটাকে আগে সরাই দিছি, তাই না ব্যাপারটা নাকি? আচ্ছা এমন যদি হয় যেই পেজটা আগে এসছে কিন্তু বারবার ব্যবহার হচ্ছে, মানে একটু পর পরই ওই পেজটা লাগে, প্রসেসের কাছ থেকে রিকোয়েস্ট আসছে, কিন্তু ফিফো হইলে কি হবে বলতো, আমি বারবার এই পেজটাকে রিমুভ করে দিব না সবার আগেই, মানে পেজটা পুরনো কিন্তু তোমার দরকার পড়তেছে বারবার। তাহলে এইরকম একটা পেজকে যদি তুমি কি করো রিপ্লেস করে দাও পুরনো পেজ বলে, তাহলে তোমার পেজ ফল্টের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না বলতো? কারণ তুমি তো পেজের কোনো প্রপার্টি দেখতেছো না, জাস্ট প্রথমে আসছে বলে তাকে রিমুভ করে দিচ্ছে জোর করে গাড় ধাক্কা দিয়ে, কিন্তু আলটিমেটলি সে যে বারবার ব্যবহার হচ্ছে এই ফিচারটাকে আমরা দেখতেছি আসলে বলতো। তাহলে ফিফো যদিও তোমার খুবই সিম্পল অ্যালগরিদম, কিন্তু ফিফোর পারফরমেন্স কিন্তু ভালো হবে না, কারণ আমরা পেজের কোনো প্রপার্টি কিন্তু কি করছি না বলতো, কোনো কনসিডারেশনে নিচ্ছি না, ঠিক কিনা? আচ্ছা তাহলে আমরা এখানে মার্ক করে রাখলাম যে আমাদের পেজ ফল্ট হচ্ছে 15টা। দেখো আমাদের নেক্সট যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম এটা হচ্ছে আরেকটু আমরা বেটার করি, এটাকে আমরা বলি হচ্ছে তোমার অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। যে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট, এটার পারফরম্যান্স আমরা একটু দেখি। এটার আইডিয়াটা কি দেখো, এটার আইডিয়াটা হচ্ছে যে তোমার কাছে যদি এরকম একটা মেমোরি রিকোয়েস্ট আগেই থাকে,
আমরা কিভাবে রিপ্লেস করব দেখো অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও, কারণ ফাইনাল পরীক্ষা কিন্তু এখান থেকে কম্পারিজন আসবে যে এটা ভালো কেন বা কেন ভালো হলো তোমাকে বলতে হবে। দেখো এখানে আইডিয়াটা হচ্ছে প্রথমে 7 নাম্বার পেজের জন্য রিকোয়েস্ট আসছে, এই যে হচ্ছে আমাদের র্যামের সিচুয়েশন, প্রথমে এমটি প্রথমে এমটি। তো 7 নাম্বার পেজের জন্য রিকোয়েস্ট আসছে। এখন কি পেজ ফল্ট অ্যাভয়েড করা যাবে? কারণ এখন তো র্যামে নাই, তাহলে প্রথম এই পেজ ফল্ট হবেই না আসলে, এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ আছে? না স্যার। নাই, তাহলে পেজ ফল্ট। 0 আসলো, এই যে 0 র্যামে আনলাম, পেজ ফল্ট। 1 এর জন্য রিকোয়েস্ট আসলো, 1 র্যামে আনলাম, পেজ ফল্ট। কারণ এই তিনটা পেজের জন্য পেজ ফল্ট বাঁচানোর কিন্তু কোনো উপায় নেই, কারণ র্যামে এই তিনটার একটাও ছিল না, র্যাম তো শুরুতে এমটি ছিল, তো তিনটা পেজকে নতুন করে আনতে হয়েছে। এই তিনটা পেজ ফল্ট কিন্তু সবার জন্য কমন। এইবার হচ্ছে আমাদের নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে 2। এই 2 যখন আমি আনতে যাব, দেখো তো র্যামে জায়গা আছে কিনা? না স্যার। নাই, 701। এখন আমি কি করব দেখো, 701 এর ভিতরে আমাকে যে কোনো একটা পেজকে সরাতে হবে। সো আমি কি করব, এই যে রেফারেন্স যে রিকোয়েস্টের স্ট্রিংটা, এটা ডান দিকে তাকাবো। ডান দিকে তাকায় দেখো তো এই 701 এর মধ্যে কোন পেজটা কখন লাগবে, 7 কোন সময় আবার রিকোয়েস্টে আসবে, দেখো তো 7 এখানে না? জি স্যার। আচ্ছা 0 কোথায় রিকোয়েস্ট আসবে, দেখো তো 0, এই যে মাঝখানে অনেকবার 0 আছে, কিন্তু সবচেয়ে নিয়ার বাই কোনটা, মানে এখানে সবচেয়ে আগে লাগবে না? অনেক জায়গায় লাগবে, কিন্তু সবচেয়ে কাছে লাগবে কোনটা, এটা না? জি স্যার। আচ্ছা 1 কোথায় আছে, দেখো তো 1 কোথায় লাগবে, সবচেয়ে কাছে কি এখানে না? এরপরেও কিন্তু 1 আছে, কিন্তু আমরা কি করব, আমরা দেখব হচ্ছে সবচাইতে নিয়ার বাই কোন লোকেশনে আমার এই তিনটা পেজের রিকোয়েস্ট গুলো আসবে। সো 701 এর ভিতরে কোন পেজটা সবচেয়ে দূরে আছে, দেখো তো, মানে রেফারেন্স আসবে কখন, সবচেয়ে বেশি দূরে আছে কোনটা? 7। তার মানে 7 হচ্ছে খুব তাড়াতাড়ি আমার লাগবে না, খুব তাড়াতাড়ি আমার রিকোয়েস্ট আসবে 2 আর এই 0 এবং 1 এর জন্য। 7 এর রিকোয়েস্টটা আসবে ঠিকই, কিন্তু অনেক পরে আসবে। তো যেটা অনেক পরে রিকোয়েস্ট আসবে সেটাকে রিপ্লেস করা সেফার না? জি স্যার। আর যেগুলো একটু পরেই চাইবে অপারেটিং সিস্টেমের কাছে, সেগুলো আমি রেখে দিই, তাহলে পেজ ফল্ট কমানোর সম্ভাবনা আছে না, কমার সম্ভাবনা আছে না নাকি? জি স্যার। তাহলে দেখো এই যে আমরা এই 0 কে ইনসার্ট করার জন্য, এই যে কোনটার জন্য, এই যে 2 কে ইনসার্ট করার জন্য আমরা এই 7 কে রিপ্লেস করেছি, দেখো 7 এর বদলে আমরা এই যে 2 কে এনেছি, তাহলে এখানেও কিন্তু পেজ ফল্ট হয়েছে। আচ্ছা 0 এর জন্য পেজ ফল্ট হবে কিনা, দেখো তো 0 অলরেডি র্যামে আছে না? জি স্যার। তাহলে দেখো কোনো পেজ ফল্ট নাই। এই দেখো তো 3 এর জন্য কি করেছি, 3 এর জন্য কি করব বলো তো, 3 এর জন্য এই 201 এর ভিতরে কোনটাকে রিপ্লেস করব 3 এর জন্য? স্যার 1 স্যার 1 কেন 1 কে রিপ্লেস করব, কারণ দেখুন 2 আর 0 কোথায় কোথায় রিকোয়েস্ট আছে, 2 আর 0, এই যে দেখো 2 এর জন্য রিকোয়েস্ট হবে এই জায়গায়, এখানে হচ্ছে 0, আর 1 হচ্ছে এইখানে, এই যে এইটা। তাহলে 201 এর মধ্যে 1 হচ্ছে সবচাইতে দূরে রিকোয়েস্ট হবে, সেই জন্য আমরা কি করলাম, এই 1 কে রিপ্লেস করে আমরা এই 3 কে আনলাম। ঠিক আছে, তাহলে দেখো এই যে 0 এর জন্য রিকোয়েস্ট আসলো, এখানে আর কোনো পেজ ফল্ট হলো না, কেন? কারণ 0 থেকে 0 কিন্তু র্যামে রয়ে গেছে। সো যেগুলো আমার একটু পরেই লাগবে সেই পেজগুলোকে আমরা প্রাধান্য দিয়ে রেখে দিচ্ছি না বলতো, আর যেগুলো দূরে রিকোয়েস্ট আসবে সেগুলোকে আমরা আগে রিপ্লেস করতেছি। তাহলে কি হবে, যে যেহেতু আমাদের রিকোয়েস্ট হতে পারে যে পেজগুলো কাছাকাছি, সেগুলোকে আমরা রেখে দিচ্ছি, তাহলে নাম্বার অফ পেজ ফল্ট কি হবে, কমে যাওয়ার কথা না আসলে, ফিফ হচ্ছে। জি স্যার। তাহলে এখানে পেজ ফল্ট কয়টা আসছে, দেখো তো 1 2 3 4 5 6 7 8 9, আগের বার ছিল কয়টা, 15টা, এখানে দেখো পেজ ফল্ট হয়ে গেছে 9টা। এই খালি জায়গাগুলোতে কোনো পেজ ফল্ট নাই, খালি জায়গা বাদে আমাদের বাকি জায়গাগুলোতে পেজ ফল্ট আছে, যে এগুলো হচ্ছে পেজ ফল্ট ছাড়া। তাহলে দেখো এখানে নাম্বার অফ পেজ ফল্ট কমে গেছে। তাহলে অপটিমাল পেজ রিপ্লেসমেন্টের সুবিধা হচ্ছে এটার পারফরমেন্স সবচাইতে ভালো। ঠিক আছে, ফিফোতে তো কোনোভাবেই পারফরমেন্স ভালো বলা যাবে না, কারণ ফিফো তো কোন পেজটা ব্যবহার হচ্ছে কোনটা হচ্ছে না কোনো কিছুই দেখে না, সোজা যেই পেজটা আগে আসছে সেটারে ধরে রিপ্লেস করে দেয়। আচ্ছা অপটিমাল পেজ রিপ্লেসমেন্টের পারফরমেন্স ভালো, কিন্তু বলো তো এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা, একটু কোনো বোঝা যায় কিনা ডিসঅ্যাডভান্টেজ, কোনো আইডিয়া দেখে বলো তো, মানে কোনো বোঝা যায় কিনা অপটিমাল পেজ রিপ্লেসমেন্টের কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে? বারবার সার্চ করতে হবে। আচ্ছা ঠিক আছে, একজন বলছে বারবার সার্চ করতে হবে, এটাও মেনে নিলাম, বারবার সার্চ করতে হবে। আচ্ছা আরেকটা, আর দেখো তো আমাকে
এই যে এই অ্যালগরিদমটা যদি রান করতে চাই, এই স্ট্রিংটা আগে জানা থাকতে হবে না, যে এই স্ট্রিংটা আগে জানা থাকতে হবে না? জি স্যার। এটা যদি আমার জানা না থাকে, আমি কি সামনের দিকে দেখতে পারবো যে একটু পরে কোন সময় কোন পেজটা লাগবে? এটা না থাকলে তো অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট কাজ করবে কিনা বলো তো? এই লাইনটা যদি না থাকতো, যদি আমার কাছে একটা একটা করে রিয়েল টাইমে রিকোয়েস্ট আসতো, তাহলে কি আমি ওই ডান পাশে দেখতে পারতাম কিনা বলো তো? না স্যার। তাহলে দেখো, তোমাকে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি আগে থেকে অ্যাডভান্স বলে না দেয় যে কোন পেজগুলো তার একটু পর পর লাগবে, তাহলে কি অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম আসলে তোমার কি করা যাবে, ইমপ্লিমেন্ট করা যাবে কিনা বলো তো? এটা অসম্ভব হয়ে যাবে না ইমপ্লিমেন্ট করা, যদি তোমাকে আগে থেকে রিকোয়েস্ট গুলো বলে না দেয়। তো একটা প্রসেস ধরো তুমি রান করতেছো, হ্যাঁ, একটা প্রসেস কি আসলে ইন অ্যাডভান্স বলে দিতে পারবে যে তার একটু পরে পেজ নাম্বার 5 লাগবে, একটু পরে 7, একটু পরে 9, একটু পরে 14, একটু পরে 25? এই যে বিশাল একটা রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটাকে আগেই তাকে দিয়ে দিতে পারবে ওএস এর কাছে যে আমার একটু পর পর এই পেজগুলো লাগবে? নাকি ডিপেন্ডিং অন তোমার অ্যাপ্লিকেশনের ইউজেস তোমার পেজের ইয়ে পাল্টায় যেতে পারে না? তুমি কোন লেভেল গেম খেলতেছো তার উপর ডিপেন্ড করে পেজ সংখ্যাটা চেঞ্জ হতে পারে না পেজগুলো? জি স্যার। তাহলে একটা প্রসেসের পক্ষে কিন্তু অ্যাডভান্স রিকোয়েস্ট দেওয়া সম্ভব না, ঠিক আছে, যে আমার একটু পরে এই পেজ লাগে, একটু পরে এটা। তাহলে এই কারণে এই অপটিমাল পেজ রিপ্লেসমেন্টের পারফরম্যান্স সবচেয়ে ভালো হলো, এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা যাবে কিনা সেটার একটা বিরাট প্রশ্ন আছে। ইমপ্লিমেন্ট করা যাবে কিনা আমাদের হিসাবে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা আসলে পসিবল না, কারণ অ্যাডভান্স রিকোয়েস্ট তোমাকে কেউ কিন্তু দিবে না। একটু ক্লিয়ার হচ্ছে কিনা বলো? জি স্যার। আচ্ছা, অ্যাডভান্স রিকোয়েস্ট আমরা পাচ্ছি না, তার মানে আমরা এই স্ট্রিং এর কোন দিকে তাকাইছি বলতো? এই স্ট্রিংটার আমরা এই ডিসিশন নেওয়ার সময় কি আমরা বলতো এই যে এই কোনটাকে রিপ্লেস করব এটা দেখার জন্য কি আমরা এই দিকে তাকিয়েছি না? এটা কি বলতো ফিউচার রিকোয়েস্ট না? এটা কি ফিউচার রিকোয়েস্ট না এগুলো? জি স্যার। আচ্ছা, এই রিকোয়েস্ট গুলো তো আমার হাতে নাই এই মুহূর্তে ধরো। আচ্ছা বলো তো এই রিকোয়েস্ট গুলো আছে কিনা, যে পিছনের গুলো পাস্ট রিকোয়েস্ট গুলো আমাদের হাতে আছে কিনা? জি স্যার। মানে যেগুলো আমি রান করতে করতে আসছি, যে এই পেজগুলো চেয়েছে, এই স্ট্রিং এর বাম পাশের অংশগুলো দেখো আমাদের হাতে আছে। এই যে ফিউচার আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু পাস্ট আমরা দেখতে পাচ্ছি না বলো তো? জি স্যার। তাহলে দেখো, আমরা যদি ফিউচার দেখতে না পাই ইটস ওকে, কিন্তু আমরা পাস্ট দেখতে পাচ্ছি। তাহলে এই সেম অ্যালগরিদমটা আমরা যদি জাস্ট ঘুরাই দিই, ঘুরাই দিয়ে যদি ফিউচারে না দেখে যদি আমরা পাস্টে দেখি, তাহলে এই অ্যালগরিদমটার নাম হয়ে যাবে লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগরিদম। লিস্ট রিসেন্টলি ইউজড, ঠিক আছে, এটাকে আমরা বলি LRU। ঠিক আছে, তাহলে আমাদের ফিউচার রিকোয়েস্ট যেহেতু আমাদের জানা নেই, কিন্তু আমাদের পাস্ট রিকোয়েস্ট আমাদের জানা আছে, সেজন্য আমরা এখন পিছনের দিকে তাকাবো। তাহলে দেখো এই অ্যালগরিদমটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, লিস্ট রিসেন্টলি ইউজড। আচ্ছা, এই হলো আমাদের রিকোয়েস্ট, আমাদের ফিউচার রিকোয়েস্ট আমরা জানি না। তাহলে দেখো তো, এই যে প্রথম হচ্ছে আমাদের এমটি, এটা আমরা রাখি। 7 এর জন্য এখানে পেজ ফল্ট হবে, দেখো তো ঠিক আছে কিনা? প্রথমগুলো তো বাঁচানোর কোনো সুযোগই নেই, তাই না? প্রথমটা তো পেজ ফল্ট হবেই। তারপরে 0 এর জন্য রিকোয়েস্ট আসলো, দেখো পেজ ফল্ট। 1 এর জন্য রিকোয়েস্ট, পেজ ফল্ট। আচ্ছা, এবার হচ্ছে এই 2 এর জন্য আমাকে রিকোয়েস্ট আসলো। 2 কি র‍্যামে আছে কিনা দেখো তো? না স্যার। নাই, র‍্যামে আছে 701। এখন তোমাকে কি করতে হবে? একটা পেজ রিপ্লেস করতে হবে 701 এর মধ্যে। আমাদের ডান দিকে দেখার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা বাম দিকে দেখতে পারি। তাহলে দেখো তো, এই পাশে যদি আমি তাকাই 701, এই যে তিনটার জন্যই তাকাবো, 7 কোথায় আছে বলতো? একদম ফার্স্ট। এই যে এখানে আছে, এই জায়গায়, তাই না? এই যে এই জায়গায় আছে। 0 কোথায়? এখানে। 1 কোথায়? এখানে। তাহলে এইবার আমরা আগেরটা হচ্ছে কাছে দেখেছিলাম, এখন হচ্ছে আমরা সবচেয়ে দূরে কোনটা বলতো? একই আগের মতোই, সবচেয়ে দূরে কোনটা আছে বাম দিকে? সবচেয়ে দূরে কোনটা? 7। তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে 701 এর ভিতরে 7 আসলে অনেকক্ষণ আগে রেফারেন্সড হয়েছে না, যেহেতু সবচেয়ে দূরে আছে এটা। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি 7 কে রিপ্লেস করেছি, যে 7 এর বদলে 2 কে এনেছি। এটুকু বুঝছো কিনা দেখো? আমরা বাম দিকে এখন তাকাচ্ছি। এবার আমাকে বলো 0 এর জন্য কি হবে? এখানে কি পেজ ফল্ট হবে, নাকি আমাদের 201 ই থেকে যাবে? হবে না। আচ্ছা ফাইন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এই 3 কে রিপ্লেস 3 এর জন্য আনতে চাচ্ছি। আমাদের হাতে আছে 201,
বলো কোনটাকে রিপ্লেস করব 201 এর ভিতরে? 1 কে। 1 কে রিপ্লেস করব। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কেন আমরা 1 কে রিপ্লেস করব? কারণ 201 এর ভিতরে এই 2 হচ্ছে এখানে, 0 এখানে, 1 হচ্ছে এখানে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো তো, 1 হচ্ছে আমাদের এখন রিপ্লেস হবে, ঠিক আছে, কিন্তু ফিফো যদি হতো, কোনটা রিপ্লেস হতো ফিফো হইলে? 0। 0 রিপ্লেস হতো। 0 বেঁচে গেল কেন বলো তো? 0 কেন বেঁচে গেছে? এখানে 0 বেঁচে গেল কিভাবে? স্যার রিসেন্ট কল। এই যে এই জায়গায় একবার রেফারেন্স হয়েছে না 0? জি স্যার। তাহলে যখনই তুমি কোন একটা পেজ রেফারেন্সড হবে, সে কি স্ট্রিং এর সামনের দিকে আবার চলে আসতেছে না আসলে রেফারেন্সড হলে? তাহলে যেই পেজগুলো একটু পর পর রেফারেন্সড হবে সেগুলো তো সামনের দিকে থাকবে না, আর যেগুলো আর রেফারেন্সড হচ্ছেই না, আসছিল একবার মেমোরিতে ফাইন, কিন্তু আর ইউজ হচ্ছে না, আর কোনোভাবে আর কল হচ্ছে না, ওই পেজগুলো আর চায় না প্রসেস, তাহলে সেই প্রসেসগুলো কি বলতো স্ট্রিং এর একদম দূরের দিকে থেকে যাবে না? জি স্যার। তাহলে আমরা কি বলতে পারবো যে এখানে কোন পেজটা ইউজ রিপ্লেস হচ্ছে বলতো? যে পেজটা কম সময় ইউজ হচ্ছে, লিস্ট রিসেন্টলি, মানে খুব এখন কাছাকাছি টাইমে কল হয়নি, এরকম একটা পেজ আসলে রিপ্লেস হচ্ছে না, দেখো তো। জি স্যার। ঠিক আছে, তাহলে এই 3 এর জন্য আমরা এই যে 1 কে রিপ্লেস করে 3 কে আনলাম। তাহলে এখানে দেখো 0 আর 4 এর জন্য কোনো পেজ ফল্ট, ও 0 এর জন্য পেজ ফল্ট হবে না, কিন্তু 4 এর জন্য দেখো পেজ ফল্ট হবে। 4 এর জন্য এখন আমাদের মেমোরি হচ্ছে এইটা। আচ্ছা, একটু ক্লিয়ার করি, এই এটা তোমরা বলবা। এই হলো আমাদের, এই হলো কারেন্ট সিচুয়েশন 203। এখন আমাদেরকে 4 আনতে হবে। দেখো একটু দেখে বলো কোনটা রিপ্লেস হবে 203 এর মধ্যে, কোনটা রিপ্লেস হবে? বাম দিকে দেখে বলবা। 2 হবে। তাই না, 2 রিপ্লেস হবে। তার মানে কি, এই যে 2 হচ্ছে সবচেয়ে দূরে, 03 হচ্ছে এই জায়গায়। তাহলে আমরা আগের ঠিক সেই অ্যালগরিদমটাই আমরা ডান দিকে না থেকে এখন কি করতেছি, বাম দিকে তাকাচ্ছি। তার মানে আমরা পাস্টের ইতিহাস দেখে আমরা ডিসাইড করতেছি। ফিফো কিন্তু কোনো কিছুই ডিসিশন নেয় না, জাস্ট সিম্পল যেটা আগে আসছে ধরে রিমুভ। তাহলে তুমি যদি লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগরিদমটা অ্যাপ্লাই করো, তোমার এখানে পেজ ফল্ট কয়টা আসছে দেখো তো, পেজ ফল্ট দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখানে আসছে 12টা। তাহলে দেখো এখানে পেজ ফল্ট আসছে 12টা, এই অপটিমালে কয়টা আসছিল? 9টা, আর ফিফোতে এসছে হচ্ছে তোমার 15টা। সবচেয়ে ভালো ডেফিনেটলি কোনটা? অপটিমাল। কিন্তু অপটিমাল কি ইউজ করা যাবে? না স্যার। যাবে না। ঠিক আছে, তাহলে ইমপ্লিমেন্টেবল না, যদিও পারফরমেন্স সবচাইতে ভালো। কেউ যদি ভুলবশত আমাকে আগে রিকোয়েস্ট দিয়ে দিতে পারে তাহলে অপটিমালের পারফরমেন্স ভালো হবে, আর তা না হলে আমাদের জন্য সবচাইতে ভালো আপাতত মনে হচ্ছে এলআরইউ, কারণ এলআরইউ ফিফো হচ্ছে বেটার, অপটিমালের চেয়ে খারাপ পারফর্ম করবে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেবল, এটা ইমপ্লিমেন্ট করা যাবে, ইমপ্লিমেন্টেবল। দেখো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জিজ্ঞেস করে নি। 41 তোমার মাইকের শব্দ আসতেছে না। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা বুঝা গেল কিনা এরকম? হ্যাঁ বলো। অঙ্ক করতে দিলে কি পারা যাবে? এরকম যদি অঙ্ক করতে দিই, স্ট্রিং চেঞ্জ করে নাম্বার অফ ফ্রেম যদি 3টা জায়গায় বলি যে 4টা হবে, পারা যাবে? আচ্ছা আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, মেমোরিতে যদি ফ্রেমের সংখ্যা আমি ইনক্রিজ করি, বাড়াই দিই, তাহলে পেজ ফল্ট কি কমার কথা না বাড়ার কথা? মানে মেমোরিতে তোমার 3টা পেজের জায়গায় যদি 4টা পেজ হয়, তাহলে বেশি ডাটা এনে রাখতে পারবে না আরো নাকি? তাহলে পেজ ফল্ট কি বাড়বে না কমবে? মেমোরি বড় হইতেছে আর পেজ ফল্ট কি বারবার বাইরে যাবে নাকি কমে যাবে বলো তো? মেমোরি বাড়লে কি মনে হয়, জেনারেল স্ট্র্যাটেজি কি মনে হয়? যে আমার 4 জিবি র্যাম ছিল, এখন আমি 8 জিবি র্যাম করলাম, তাহলে বেশি বেশি ডাটা র্যামে থাকবে না? তাহলে বেশি বেশি ডাটা র্যামে থাকা মানে তো রিকোয়েস্ট বেশি আসলে সেগুলা ডেফিনেটলি র্যামেই পাওয়া যাবে, তাহলে তোমার পেজ ফল্ট কমে যাওয়ার কথা না? এটা তো জেনারেল স্ট্র্যাটেজি। তোমার মেমোরি বাড়াই দিলে বেশি ডাটা মেমোরিতে এসে বসে থাকবে, যখনই রিকোয়েস্ট করবে সার্চ করলে দেখা যাবে হ্যাঁ র্যামে আছে, আবার সার্চ করলাম দেখা যাবে হ্যাঁ র্যামে আছে, তার মানে র্যামে বেশি ডাটা থাকছে, জায়গা বেশি,
তো পেজ ফল্ট ডেফিনেটলি তোমার র্যাম বাড়ার সাথে সাথে কি হবে বলো তো? পেজ ফল্ট কমে যাবে না? কমে যাবে। এটা হচ্ছে জেনারেল স্টাডি, যেটাই হওয়ার কথা। তো এক্ষেত্রে যেটা হয়, তোমার ফিফো অ্যালগরিদম যদি ইউজ করে, যে ফিফো, এই ফিফো অ্যালগরিদমটা যদি ইউজ করো, আনফরচুনেটলি ফিফোর ক্ষেত্রে একটা প্রবলেম অ্যারাইজ করে মাঝে মধ্যে। সেটা হচ্ছে যে পেজের সংখ্যা তুমি যদি বাড়ায় দাও, সেক্ষেত্রে তোমার পেজ ফল্ট না কমে উল্টা আরো বেড়ে যেতে পারে। বুঝতে পারছি কিনা দেখো, এটা শুধুমাত্র ফিফোর ক্ষেত্রে হবে, কিন্তু এটা কিন্তু অন্য কোনো অ্যালগরিদমের ক্ষেত্রে হবে। এই অদ্ভুত আচরণটা শুধুমাত্র ফিফো অ্যালগরিদমের ক্ষেত্রে হয়। তো এই যে বেলাডি নামে দেখো একজন সায়েন্টিস্ট ছিল, এই প্রথম তোমার হচ্ছে এই জিনিসটা ইনভেন্ট করে, যে তোমার যে একই অঙ্কের জন্য নাম্বার অফ ফ্রেম 3টার জায়গায় 4টা করে দিলে দেখা যাচ্ছে যে তোমার পেজ ফল্ট কমে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে বেড়ে গেছে। দেখো এই যে এখানে এসে দেখো এই যে পেজ ফল্ট কমতেছে, যে এই পেজের সংখ্যা নাম্বার অফ ফ্রেম বাড়াচ্ছি, এই যে পেজ ফল্ট দেখো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতেছে। কিন্তু দেখো 3টা যখন পেজ ছিল মেমোরিতে, মানে ফ্রেম ছিল, তখন পেজ ফল্ট হচ্ছে এইটা। যখন 4টা করেছি তখন দেখো উল্টা আরো বেড়ে গেছে, আবার তারপরে কমতেছে। তার মানে এটা কিন্তু কনসিস্টেন্ট না যে তোমার বাড়ালে বাড়তেই থাকবে। ঠিক আছে, এরকম অদ্ভুত আচরণ হতে পারে। এইরকম অদ্ভুত আচরণটা হচ্ছে তোমার এই যে সায়েন্টিস্ট বেলারি, সে হচ্ছে প্রথম ইনভেন্ট করেছিল। এইটাকে বলা হয়, হ্যাঁ বলো স্যার, একটু আগের স্লাইডে যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই যাওয়া যাবে। এটা স্যার, জি স্যার। স্যার এখানে যে রিসেন্টলি ইউজ যে স্যার, এখান থেকে স্যার মানে ফিফোর যে করছিলাম স্যার, এখান থেকে খুব একটা বেশি ইমপ্রুভমেন্ট হয় না, বাট ইমপ্লিমেন্টেশন একটু টাফ। না, ইমপ্রুভমেন্ট হয় না, এটা বলা যাবে না, কারণ 15টা পেজ ফল্ট ভার্সেস 12টা। এখন তুমি যদি এই স্ট্রিং এর সাইজটা আরো বাড়াতে থাকো, যদি এখানে তো আমাদের রিকোয়েস্ট আছে, এই যে এটা আমাদের স্ট্রিং সাইজ না, এই যে এটা, এখানে কয়টা রিকোয়েস্ট আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা, তাই না? 19টা রিকোয়েস্টের ভিতরে তোমার পেজ ফল্ট আসছে 15টা ফিফোতে, আর এখানে আসছে 12টা। তো তুমি যদি এই 19-এর জায়গায় 190 করো, তাহলে তোমার দেখা যাবে কি আরো ডিফারেন্স হয়ে যাবে না? গ্যাপটা বাড়তে থাকবে না নাকি? জি স্যার। তো এখানে তোমার ম্যাথমেটিক্স করার জন্য তোমাকে তো আর চাইলেই এখন ধরো বিশাল একটা অঙ্ক দেওয়া যাবে না, যেটা তুমি সারাদিন ধরে করবা। তো এই অঙ্কের ক্ষেত্রে তোমার গেইনটা কম মনে হচ্ছে, যে 12টা ভার্সেস 15টা, কিন্তু এটাও কিন্তু কম পার্সেন্টেজ না। তুমি দেখো 19টার মধ্যে 15টা আর 19টার মধ্যে 12টা, পার্সেন্টেজ হিসাব করলে স্টিল কিন্তু একটা বড় গেইন, তাই না? তো অঙ্কটা ছোট বলে তোমার কাছে মনে হচ্ছে গেইনটা কম হয়েছে, আসলে কিন্তু গেইন হবেই। এলআরই ইউজ করলে যেই পেজগুলো ব্যবহার হচ্ছে, মানে রিসেন্টলি ইউজ হয়েছে, এটা সম্ভাবনা আছে যে এই পেজগুলো সম্ভবত আবার একটু পরে ইউজ হবে। এই কারণে ওই পেজগুলো কিন্তু তুমি রিপ্লেস করছো না। যেটা দীর্ঘ সময় ব্যবহার হচ্ছে না, খুবই কম, মানে লিস্ট রিসেন্টলি ইউজ হয়েছে, শুধু এরকম একটা পেজকে তুমি কি করতেছো, রিপ্লেস করতেছো। তারপরে তুমি ধরে নিছো যে এই পেজটা যেহেতু অনেকক্ষণ ধরে প্রসেস চাচ্ছে না, তার মানে সম্ভবত সে সামনে আর চাইবে না। আর যে পেজটা একটু আগেই চেয়েছে, তার মানে একটু পরে আবার এই পেজটা আরেকবার রিকোয়েস্ট আসতে পারে, সেগুলোকে তুমি রেখে দিচ্ছ না। সো ইন লং রান তোমার কিন্তু, তুমি যদি অঙ্কটা আরো লম্বা করতে থাকো, দেখা যাবে তোমার কি হবে বলতো, আলটিমেটলি তোমার ওই ফিফো আর এলআরির মধ্যে বিশাল গ্যাপ বাড়তে থাকবে। এখানে 19টা রিকোয়েস্টের জন্য গ্যাপটা কম মনে হচ্ছে, কিন্তু তুমি অঙ্কটা আরো বড় করো, দেখবা যে গ্যাপটা ইজিলি ফিল করতে পারবা। কি বুঝতে পারলাম নাকি না? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পারলা কিনা, নাকি আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এখান থেকে অঙ্ক দিয়ে যদি কম্পারিজন দিয়ে করতে পারা যাবে না নাকি? কি শুনতে পাচ্ছ নাকি আমি ডিসকানেক্ট হয়ে গেলাম আবার? কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। এই 3টা অ্যালগরিদমের এই অঙ্ক তোমাদের থাকবে, আর এটার পরে আমাদের আর একটা দুটা জিনিস আছে, এগুলো আমরা যদি পড়াইতে পারি পড়াবো, আর নয়তো আমরা অন্য টপিকে চলে যাব। আমাদের সময় খুব কম, তাই না? আমাদের আগামী 7 তারিখে সেমিস্টার শেষ হয়ে যাবে। তো সেই জন্য আমরা হয়তো 2-1টা রেকর্ডেড সেশন হয়তো আমরা দিয়ে দিব তোমাদেরকে, এই মানে রেগুলার ক্লাসের বাইরেও হয়তো 2-1টা সেশন থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, আর না তো আমরা আজকে শেষ করবো। আরেকটা কুইজ হবে না? সাদিয়া বলো। ও, আমাদের আরেকটা কুইজ হবে, হচ্ছে অ্যাসাইনমেন্ট হবে, আমি এই উইকে দিয়ে দিব।
আমাদের সময় আছে কত, 15 দিন আছে না নাকি, 11 আর 7 18 দিন সময় আছে। ঠিক আছে, 2 উইকস, মানে 1 উইক সময় পাবা, এরকম আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব। 1 উইকের ভিতরে তোমাদেরকে কি করতে হবে, অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। একটা অ্যাসাইনমেন্ট দিব, মানে কুইজ আর হবে না। স্যার কুইজের রেজাল্ট কখন জানবো আমরা? কুইজের রেজাল্ট দিয়ে দিব, যে 2টা কুইজ তো হয়েছে, আমি খাতা এখনো ওইভাবে দেখতে পারিনি, শেষ করতে পারিনি। সো আমি কুইজে দেখে অ্যাসাইনমেন্ট সহ একবারই দিয়ে দিব, কি করার চিন্তা করো না। মানে পরীক্ষার আগে ডেফিনেটলি পাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করছি আজকে।